যে কোনো হারানো নাম এক প্রকার গান। তাই তো আশায় থাকি এখনো। কোমর শরীরে মনে যত মিউজিকের ক্লাস চলে, তার ফেলে দেওয়া বাজনাগুলো জোড়া দিলে যা থাকে, বেসুরো হলেও কিংবা বেসুরো বলেই তা তো ভুলে যাওয়া আমারই নাম, তোমার তীব্রতম গান। আজ বুধবার 19শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। বইমেলার সপ্তম দিনে আমি তামান্না খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস ডিবিএস বইমেলা প্রাঙ্গণে। আজকে আমরা আড্ডা দিব এই প্রজন্মের পাঠকপ্রিয় কবি পিয়াস মজিদের সাথে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার এই বসন্ত বইমেলা কেমন চলছে? আসলে বইমেলার সময় বসন্ত হলে আমার কাছে বই বসন্ত মনে হয়, যে বইয়ের অক্ষর আসলে বসন্ত বা ফাল্গুনের বার্তা বহন করে আনে। মানে এক একটা কবিতা যদি ধরেন, নতুন কথা সাহিত্য, নাটক এবং বইয়ের যে ঘ্রাণ, সবটার মধ্যেই কিন্তু বসন্ত লুকিয়ে আছে। বসন্ত এসে গেছে আমরা যে বলি গানের মতো, এটা শুধু গানের মতোই না। যখন বইমেলা আসেন তখন মনে হয় এটাই সত্য। আসলে বসন্ত এখান থেকেই আসে, অক্ষর থেকেই আসে। এবং মানুষের মনে যখন কবিতা গুঞ্জরিত হয়, গান ধ্বনিত হয়, শিল্পই আসলে বসন্তের বার্তা বহন। তাই আমার কাছে বই বসন্তই মনে হয় বইমেলাকে। বসন্ত নিয়ে কোনো লেখা যদি আমার একটা কবিতার বই আছে, নাম হচ্ছে বসন্ত কোকিলের কর্তব্য। তো এই কবিতার শেষ লাইন ছিল এরকম: তবু মরার কোকিল, তোমাকে গাইতে হবে গান বেঁচে থাকার। তো একজন বললো যে এটার মধ্যে মৃত্যু আছে, জীবন আছে। আমার কাছে এটাই বসন্ত। পাতা ঝরে পড়ছে, সবই আছে, ঝরে যাওয়া পাতা আছে। এবং জীবন চক্র যদি আপনি দেখেন, সবটাই ঋতুচক্রের যে আবর্তন, এটা আমাকে খুব প্রভাবিত করে। যেই ধরেন এখন বসন্ত একরকম লাগছে, শীত আবার আরেক রকম হবে। আমরা এবং কবিতাতেও কিন্তু এগুলোর প্রভাব পড়ে মানুষের জীবনে, যেমন মুড সুইং যেটা বলি আমরা। বা ধরেন নর্মাল দেখবেন যে একটা গান বর্ষাকালে একরকম লাগছে, বসন্তে আবার ওটা ওইরকম লাগছে না। কবিতাও তাই। আমি এইভাবে দেখি বাংলাদেশের এই যে ষড়ঋতু, এগুলো কি কবিদেরকে প্রভাবিত করে? হ্যাঁ, আমি তো মনে করি এগুলোর বাইরে গিয়ে কবি হচ্ছে সপ্তম ঋতুর জাতক। হাসানের একটা কথা ছিল, কবিতা হচ্ছে সপ্তম ঋতুর ঋদ্ধ পাটাতন। তো আমরা নর্মালি চর্মচোখে যেটা দেখি 6টা ঋতু, এর বাইরে একটা নতুন ঋতু, সেটা আসলে শিল্পের ঋতু। সেটা হচ্ছে সেই কুসুম হচ্ছে আসলে কবিতার কুসুম। আমি এভাবে ভাবি আর কি। এর কি নির্দিষ্ট কোনো সময় আছে? হ্যাঁ, না, সেটা নির্দিষ্ট কোনো সময় নাই। যে কোনো সময় মনে যখন ভালো লাগে। যেমন আপনি এখন মল্লার, বর্ষার মল্লার রাগ, আপনি যদি শিল্পমনা মানুষ হন, বসন্তে বসেও সেটা অনুভব করতে পারবেন। আবার সন্ধ্যায় বসেও ভোরের ভৈরবী রাগ আপনি অনুভব করতে পারবেন। তারপরে ধরেন এখানে বসে আপনি এটা উর্দু কবিতার স্বাদ নিতে পারবেন। উর্দু সাহিত্যে একজন বসে বাংলা যদি সে বোঝে, সে আমি মনে হয় যে বাউন্ডারি লেস এবং এন্ডলেস বিউটির একটা ব্যাপার। মানে এন্ডলেস আপনার সিজনের একটা কিছুই হচ্ছে শিল্প। তার মানে কবিদের কোনো বাউন্ডারি থাকে না, সীমান্তহীন আকাশের নাম আসলে কবিতা বা শিল্প। আপনি তুর্কি ভাষার কথা বলছিলেন, তাহলে আমরা কি বলতে পারি যে আপনি ভ্রমণ করতে বেশ পছন্দ করেন? হ্যাঁ, আমি তো কবিতায় যেমন ভ্রমণ করি, আবার এভাবেও ভ্রমণ করি দেশের ভিতরে। ভ্রমণ লেখাকে প্রভাবিত করে থাকে। ভ্রমণ হয় লেখাকে। আমি কিন্তু আলাদা করে ভ্রমণ কাহিনী লিখি না, কিন্তু আমার কবিতায় প্রচুর ভ্রমণ আছে। আমি অনেক কবিতা লিখেছি যে আমি গন্তব্য চাই না, কিন্তু পথকে দিয়েছি আমার সফরের স্বাদ। পথ থেকে আমি কিছু চাইনি, কিন্তু পথকে আমার সফরের স্বাদ দিয়েছি। তো এই ব্যাপারটা আমি যখন ইস্তাম্বুলের রাস্তায় ঘুরে বেরিয়েছি, তারপরে ধরেন আপনার আরবের রাস্তায় ঘুরে বেরিয়ে অনেকে হচ্ছে ঐতিহাসিক জিনিস আমি লিখে, মক্কার পাখিরা আমাকে খুব প্রভাবিত করেছে। ভুটানে যখন গিয়েছি, ভুটানের ধরেন শান্ত একটা আপেল গাছ একটা জায়গায়, জনবসতি নাই প্রায়, সেই যে একটা সাইলেন্ট বিউটি, সলিটারি একটা ব্যাপার, সেটা খুবই প্রভাবিত হচ্ছে। আবার ভারতের ধরেন বিভিন্ন রাজ্য একরকম যেরকম দেখা। চীনে গিয়েছিলাম বছর 10 আগে, সেখানে স্টোন ফরেস্ট, সবাই সেখানে মার্ক দেখতে যায়, পৃথিবীর এত আশ্চর্য। কিন্তু আমার কাছে মনে হলো যে পাথর একটা ফুলের মতো লাগছে আমার, যে পাথরের ফুল বিছানো। এটা কি আমি মানে কবিতা ভালো লাগে বিধায় আপনি ভ্রমণ করছেন, নাকি ভ্রমণের সূত্রেও কবিতা আসে? যেমন আমি দেখি যে আমার ভ্রমণের সূত্রের সময় যে কবিতাগুলো লেখা গেছে, এগুলো অন্য কবিতাগুলোর মতো না। আমার কিন্তু তামান্না, আমার প্রচুর কবিতা হচ্ছে মানে জার্নি, লোকাল বাসে জার্নি করতে করতে লেখা। আচ্ছা। যেমন আমার লোকাল বাস একটা সিরিজই আছে, এবং আমি একটা বই উৎসর্গ করেছি নগর ঢাকার লোকাল বাসেদের। কারণ হচ্ছে বাসে যদি একটা জানালার পাশে সিট পাই, দেখতে এবং আমাকে চারপাশের দৃশ্য খুব প্রভাবিত করে। যেমন জানালার পাশে সিট, এটা যদি অবধারিত আমার জন্য বরাদ্দ থাকে, তো কোনো না কোনো কবিতা চলে আসে। তো এই জিনিসটা আমাকে খুবই, কিন্তু আমি কোনো ডায়েরি মেনটেন করি না যে গিয়ে ভ্রমণখানি লিখবো বা লিখবো। হঠাৎ যদি চলে আসে, হয়তো ফোনে নোট রাখি বা রাখি, কিন্তু আমাকে খুবই ঘর থেকে বেরোলে সেটা আমাকে এই পথের দৃশ্য
পথ হামসফর আর কি যেটা বলে উর্দু কবিতা, সেই জিনিসটা আমাকে খুবই মনে হয় যে পথে এবার নামও সাথে যেটা বলে পদাতিক, এই পদাতিক ব্যাপারটা মানুষের ভিতরে রবীন্দ্রনাথের মধ্যেও ছিল। রবীন্দ্রনাথ সকালবেলার পথি করে, তো এই ব্যাপারটাই আসলে মানুষকে যারা ঘরে বসে থাকছে, আবার যেমন ধরেন হাফিজ সিরাজি ইরানের যে মহান কবি, তিনি বলছেন রুকনাবাদই হচ্ছে আমার পৃথিবী, জাহানবাদ। উনি রুকনাবাদ ছেড়ে কোথাও যেতেন না। আবার আমার একজন প্রিয় কবিতাকে তিনি আব্দুল মান্নান সৈয়দ, উনি কোথাও যান না ঢাকার বাইরে। আমি বললাম যে আপনি এত কিছু লিখেছেন অ্যাবসার্ড রিয়েলিটি নিয়ে, আপনার ইচ্ছা করে না যেসব ফরাসি কবিদের নিয়ে লিখেছেন সেই ফ্রান্সে যেতে? বলছে যে পিয়াস না, এই ঢাকাই আমার কাছে হাফিজের রুকনাবাদ, ঢাকাতে বসেই আমি সব পাই। তো অনেকে আছে যারা এখানে বসেই সব পেয়ে যাচ্ছে অনুভবেও কিন্তু একটা জার্নি হয়, একটা সফর হয়। সেই সফরনামা যদি সংবেদনশীল মানুষ হয়, সেই সফরের স্বাদ সে পেতে পারে। আপনি রবি ঠাকুরের কথা বলছিলেন, রবি ঠাকুরের জীবন দর্শন কি আপনাকে প্রভাবিত করেছে? খুবই। আমার কাছে তো রবীন্দ্রনাথকে একটা ছিন্ন বাউল মনে হয়, যে আমরা যে রবীন্দ্রনাথকে জানি সেটা একটা সামাজিক রবীন্দ্রনাথ, একটা রাষ্ট্রীয় রবীন্দ্রনাথ। দেখেন রাষ্ট্রীয়ভাবে 25শে বৈশাখ 22শে সময়, আমি দেখি যে আমার একটা কবিতা আছে, রাস্তায় এক রবীন্দ্রনাথের সাথে আরেক রবীন্দ্রনাথের দেখা হচ্ছে, কিন্তু কোনো রবীন্দ্রনাথই অন্য কোনো রবীন্দ্রনাথকে চিনতে পারছে না। তো এই ব্যাপারটা হচ্ছে আমাকে সবসময় ভাবায় যে যেই মানুষ আপনার ধরেন প্রতিশ্বরে, এই যে আমাদের নওগাঁর সেই প্রত্যন্ত গ্রামে 100 বছর আগে যাচ্ছেন, আবার সেই ধরেন এখনও আমরা আর্জেন্টিনা যাওয়ার কথা ভেবে ভাবতে পারি না, সেই আর্জেন্টিনায় 2-2.5 মাস জাহাজে করে উনি সেখানে যাচ্ছেন, কবিদের সাথে মিশছেন, ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে, সেখান থেকে ইরান যাচ্ছেন, রাশিয়া যাচ্ছেন, এবং তিনি তো 80 বছরের মতো আয়ু পেয়েছেন। এর মধ্যে ভাঙাচুরা শরীর, তারপর ধরেন তখন তো ইন্টারনেটও ছিল না, তারপর ধরেন কলম, আপনি যে লিখবেন সেই কালি অনেক দিনের বহন করে নিয়ে যেতে হচ্ছে, সবগুলো কিন্তু ম্যানুয়াল একটা বিষয়, অ্যারেঞ্জ করতে হচ্ছে। ওইটার মধ্যে যে অদম্য তৃষ্ণা, সেটা আমার কাছে ছিন্নপত্রের পাতায় পাতায় আপনি দেখবেন যে সেটা মুদ্রিত আছে। তো এটা আমাকে খুবই প্রভাবিত করে, যে আমি তো ছিটেফোঁটাও হতে পারবো না, কিন্তু আমাকে ভালো লাগে খুবই যে রবীন্দ্রনাথের ওই যে ভিতরের যে ছিন্ন ভিন্ন সত্তা, তখন আমাকে নিজের কাছের একজন বন্ধু মনে হয়। এই কবি দেব গুরুদেব সেরকম না, একজন কাছের মানুষ রবীন্দ্রনাথ। পিয়াস মজিদ প্রচুর বই পড়তে পছন্দ করে, পিয়াস মজিদ প্রচুর ছবি দেখতে পছন্দ করে। তো কোন ধরনের ছবি আসলে তাকে বেশি প্রভাবিত করে? আমি ছবি অর্থে ধরেন চিত্রকলাও তো আমার খুবই প্রিয়, আর ফিল্ম অর্থে যদি আপনি সিনেমা বলেন সেটাও আমার খুবই প্রিয়। আমার একটা বই আছে আমার সিনেমাঘর, এবং আমি সর্বভুক ইরানি মুভি থেকে শুরু করে সার্বিয়ার মুভি, ওই দিনই একটা মুভি দেখলাম আপনার ইউক্রেনের একটা মুভি, আজারবাইজানের মুভি, তো ধরেন এগুলো আমাকে, সাউথ ইন্ডিয়ান মুভি তো আছেই, তারপরে ধরেন পুরনো মুভি 100 বছর মানে ভারতীয় উপমহাদেশের প্রথম দিকের যে সিনেমা নির্মিত হয়েছে সেগুলো আমি খুঁজে খুঁজে দেখি। আমাদের বাংলা মুভি তো আছেই। তো মুভির একটা আলাদা জগৎ, চিত্রকলার আলাদা জগৎ, পড়ার বই। আমি তো মনে করি আমি কবি যত না তার চেয়ে বেশি পাঠক, আমি নিজেকে একজন ভালো পাঠক মনে করি। যে আমার সর্বভোগ পাঠক, একেবারে সিনেমা জার্নাল থেকে শুরু করে, ফ্যাশন জার্নাল থেকে শুরু করে, রান্নার বই থেকে শুরু করে, অটোবায়োগ্রাফি, ধর্মীয় বই, সব ধরনের পড়াশোনা হয়। আমার কাছে মনে হয় যে এক একটা বই এক একটা জগৎ, যেমন এক একটা মানুষ এক একটা পৃথিবী। আমার তো মনে হয় মাঝে মাঝে একটা গেলে যে একটা মানুষের সাথে কথা বলে আমি একটা পৃথিবীর সন্ধান পাবো, এক জীবনে আমাদের পক্ষে সম্ভব না। এত পৃথিবীর সন্ধান পেলে আমরা নিজে আর আসলে ধারণ করতে পারবো না এত পৃথিবী। আমি এরকম কয়েকটা বইয়ের বা কবিতার নাম জানতে চাইবো বা একটু শুনতে চাইবো, যেগুলো আপনি বিভিন্ন ছবি থেকে দেখেছেন, ভালো লেগেছে, অনুপ্রাণিত হয়েছেন এবং তারপরে লিখেছেন। মানে কবিতা, যেমন আমার ইন দ্য মুড ফর লাভ একটা ধরেন ওঙ্কার ওয়ের বিখ্যাত সিনেমা, এই মুভিটা যখন রাতে দেখি আমি, মানে পরদিন সকালেই আমি ওই নামে একটা কবিতা লিখেছি। এই যে আপনার হাতে যে বইটা রূপকথা রাস্তাঘাট, সেখানেই আছে। তো এরকম বহু আছে। ওই দিনই একটা মুভি দেখছিলাম এন্ডলেসনেস, সেই কবিতাটার প্রভাবে আমি একটা কবিতা লিখলাম, যে কবিতাটা সিনেমাটার দর্শন আমাকে এত আকর্ষণ করলো। সিদ্ধার্থ হেরম্যান হাসের যে বইটা, এটা আমাকে মানে শৈশবে খুবই আকর্ষণ করেছে, মানে শৈশব বলতে কৈশোরে। তো এটা আমার ধরেন লেখালেখির একটা জীবন দর্শনও বদলে দিয়েছে। তারপর ধরেন সিনেমা যদি বলি উমরাও জান মির্জা হাদি রাসোয়া, সেটা পরে আমাদের এখানে যারা রিমেক হয়েছে আবার, তো সেই সিনেমা এবং সিনেমার যে বই থেকে লেখা, সেটা আমাকে খুবই প্রভাবিত করেছে। জীবনের পাপ পুণ্য, নারীর জীবন দর্শন, পর্যুদস্তু অবস্থা, সেগুলো নানান দিক থেকে বলে যায়। আমি মনে করি আলো 10 দিক থেকে আসে, আলোগুলোর বিচ্ছুরণ ঘটেছে আসলে। আমি আমার কবিতার জন্য এদের কাছে খুবই ঋণী। যেমন আমি ঋণী নেচারের কাছে, মানুষের কাছে, তেমন এই যে আমার সিনেমা, নাটক, মঞ্চনাটকও দেখেছি প্রচুর, এগুলো আমাকে খুবই প্রভাবিত। ডকুমেন্টারি, সেই ফিকশন যেমন ডকুমেন্টারি ফিল্ম, এগুলো ইভেন আমি ধরেন এখনও যখন বইমেলা থেকে যাই রাতের বেলা খুব কর্মক্লান্ত হয়ে হচ্ছে আপনার এই যে কার্টুন বা এগুলো আমি দেখি এবং এনজয় করি।
তো সেটা আমার কাছে ভালো লাগে যে এক একটা এক এক দিগন্ত। কোনো বাইনারি লাইন আমাকে মনে হয় যে সাদা মানে সাদা, কালো মানে কালো, বা এই জিনিসের বাইরে আমি ভাবতে চাই যে একজন সিরিয়াস মানুষ সে শুধু হচ্ছে গিয়ে খুব কাঠখোট্টা বই পড়বে বা মুভি দেখবে, সেটা আমি মনে করি না। আমি মনে করি যে অনেক কিছু রসায়ন আমার ভিতরে যদি থাকে তাহলেই আসলে আমি একটা ঋদ্ধ মানুষ হব। একদম একদম। আপনি এই যে বিভিন্ন চলচ্চিত্রের কথা বলছিলেন, চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে আছে, টেলিফিল্ম করেছেন, সেটা সম্পর্কে তো ডেফিনেটলি আমাদেরকে জানাবেন, বাট চলচ্চিত্র নির্মাণে কি ইচ্ছা আছে। আমি আমার আসলে ফেলে আসা যে শৈশব কুমিল্লায়, সেটা এতই বর্ণিল ছিল, আমার বেড়ে ওঠার বাড়ি, স্কুল, দেখা মানুষজন। তো আমার কাছে প্রায়, আপনি তো সিনেমা প্যারাডাইস মুভিটা নিশ্চয়ই দেখেছেন, তো সিনেমা প্যারাডাইসেরও নির্মাতার মতো আমার মনে হয় যে আমার হাতে যদি মুভি ক্যাম থাকে এবং আমি নির্মাতা হই, আমি অবশ্যই আমার সেই ফেলে নির্মাতা আসা, বলতে আপনি কি ডিরেকশন দেবেন নাকি ডায়লগটা লিখবেন, স্ক্রিপ্ট লিখবেন? একই সাথে আমার মনে হয় ওটার জন্য আমাকে নির্মাতাও হতে হবে, যে ওই ক্যামেরা শুটে অন্য কেউ সেটা পারবে না। আমার ভিতরে যেটা আছে, ডিরেকশনটা তার মানে আমার আপনি ফেলে দিতে আসা কিছু পারা এখনো কিন্তু আর মাঝে মাঝে গিয়ে আসে, এটা এখনো ওইরকম অক্ষত আছে। তো 90 দশকে ফেলে আসা একটা পাড়া, একটা স্কুল ঘর, সব তো আর অক্ষত নাই, যতটুকু আছে আমার কাছে মনে হয় যে আবার আমি ফিরে গিয়ে আমার মতো কেউ এই ক্যামেরার অ্যাঙ্গেল, যেমন একটা কবিতায়, যখন কবিতাও কিন্তু ক্যামেরার কাজ, যে আপনি রিফ্লেকশন ঠিকভাবে করতে পারছেন। তো আপনি যখন বলছেন এরকম প্রশ্ন আমাকে কেউ করে নাই, কিন্তু আমার কিন্তু ভিতরে এরকম গুঞ্জরিত হয় যে আই মাস্ট ডু দ্যাট ইফ আই ক্যান। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভবিষ্যতে আমরা আপনার চলচ্চিত্র দেখতে চাই, আপনি চলচ্চিত্র নির্মাণ করছেন, আপনি পরিচালনা করছেন, সেটাও আমরা দেখতে চাই। তবে এখন আমি যদিও লম্বা একটা গল্প করে ফেলেছি, তারপরও জানতে চাইবো লেখালেখি শুরুটা আসলে কিভাবে? লেখালেখির শুরু তো আসলে বই পড়া থেকেই, তো ভাবি নাই কখনো ওইভাবে লিখবো, কারণ আমার প্রভাবিত করেছে রবীন্দ্রনাথের একটা লাইন, আমার কিছু কথা আছে ভোরের বেলা তারার কাছে। তো এই লাইন দুটো আমাকে খুবই প্রভাবিত করেছে। আমার মনে হচ্ছে আমারও এই যে সামাজিক মানুষের কথাবার্তা, এর বাইরে কিছু আড়ালের ভাষা থাকে, ওই আড়ালের ভাষাটা ব্যক্ত করার রাস্তা কি, সেটা সরাসরি মানুষের সাথে আমি বলতে পারতাম না। আমার মনে হচ্ছে ওই রাস্তাটা হচ্ছে কবিতা বা লেখা। প্রথমে যে আমি কবিতাই লিখতাম না, ডায়েরির মতো টুকটাক কিছু লিখতাম। আবার এমনও মনে আছে, এমন সব বিষয় নিয়ে আমি লিখতাম। ধরেন ওই ক্যাট উইন্সলেটের কন্যার খবর ছাপা হচ্ছে, আমার এখন এটা স্পষ্ট মনে আছে পত্রিকায়, কিন্তু একটা বালিকা ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে, সেই মেয়েটাকে দেখে আমরা নির্বিকার। ওইটা নিয়ে আমি একটা বিক্ষুব্ধ কবিতা লিখেছিলাম, সেই বাচ্চা বয়স আমার মনে আছে। ক্যাট উইন্সলেটের কন্যার খবর ছাপতে আমি দেখি যে সামাজিক অসঙ্গতিগুলো আমাকে খুব টাচ করেছে। প্রথম দিকের একটা কবিতা ছিল আমার, জীবনানন্দ দাশের কিছু প্রশ্ন, যে আপনি কি জানেন যে বনলতা সেনরা মানে ধর্ষিতা হচ্ছে, তারপরে নারী তার মূল্য, ওই যে সবিতা হালদার তার মূল্য পাচ্ছে না। তো এগুলো আমাকে দেখাচ্ছে যে অসঙ্গতিগুলো আমাকে খুব ভাবিয়েছে আর কি, কিন্তু এগুলো আসলে কবিতা মূল্য নাই। জাহাঙ্গীরনগরে যখন আসলাম, মানে আমি ভার্সিটিতে যখন ভর্তি হলাম, সেটা আমি সবসময় বলি, আমি দেখি কি তামান্না যে আমাদের ক্যাম্পাসের দেয়ালে লেখা আছে ফটোগ্রাফিক সোসাইটির একটা পোস্টার, আরও কিছু দৃশ্যাবলী দেখেছি জীবিতকালে যারা চিত্রায়িত হতে পারতো। আমি বললাম বাহ, কী সুন্দর স্লোগান। আরে বলে একজন বলে, আরে এটা তো বিনয় মজুমদারের কবিতা। আমি বললাম একটা কবিতা কি সুন্দরভাবে ফটোগ্রাফিকে ধারণ করেছে, যে আরও কিছু দৃশ্যাবলী দেখেছি জীবিতকালে যারা চিত্রায়িত হতে পারত। আপনি বিশ্বাস করবেন, ওই রাতে আমার পূর্বে লেখা 3 খণ্ড, মানে 3টা ডায়েরি ভর্তি বই, আমি কবিতা আমি হলের জানাল দিয়ে ফেলে দিয়েছি, যে এগুলো ইউজলেস, মানে পৃথিবীতে এরকম কথার কোনো মূল্য নাই। দর্শন থেকে, ওই দর্শন থেকে আমার কাছে মনে হলো কবিতা নতুন যুগে চলে আসছে। জায়গা পরিবর্তন করলে মানুষের দর্শনটা পরিবর্তন হয়। শুধু জায়গা না, আমার কাছে ওইটা আমাকে, হ্যাঁ ঠিকই বলেছেন। ওইখানে আমি গিয়ে দেখলাম বিনয় মজুমদারের কবিতা, উৎপল কুমার বসুর কবিতা, শামীম কবিরের কবিতা, বিভিন্ন জনের, ধরেন জীবনানন্দ তো আছেই, দেবেশ রায়ের লেখা, সতীনাথ ভাদুরী, মানে আপনার অমিয় ভূষণ মজুমদার, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। একটা বড় জায়গা ছিল। সেলিম আলদিনের মতো নাট্যকার ছিল, মোহাম্মদ রফিকের মতো কবি ছিলেন, আনু মাহমুদের মতো অর্থনীতিবিদ ছিলেন, তো রায়হান রাইন বলে আমাদের একজন শিক্ষক আছেন, উনি কথাশিল্পী এবং গবেষক। তাদের চিন্তা, প্রভাব, পাঠচক্র, ওইখানে আমি কি র্যান্ডম প্রচুর সিনেমা দেখতাম। ফিল্ম ফেস্টিভ্যাল হতো, নাথবতী অনাথবোধ হচ্ছে, মহাভারতের মাঠ মঞ্চায়িত হচ্ছে, ধরেন এমন মেলেনা সিনেমা দেখছি আমি, তারপরে ধরেন পারফিউম দেখছি, বিচিত্র ধরনের সিনেমা দেখছি, নাটক দেখছি, বছরের সেরা নাটকগুলো ওখানে হচ্ছে। এগুলোর একটা সংশ্লেষ আছে। আমার কাছে আগের সমস্ত লেখা হচ্ছে বোগাস মনে হলো, আমি সব ফেলে দিলাম। আমি হলতে অনেক দিন আমি কিছু লিখতে পারিনি। তারপরে একদিন, এবং আমি ঠিক করতে পারিনি আমি কী হবো, অ্যাক্টিভিস্ট হবো। প্রচুর সার্কেল ছিল ওখানে, আমি গানের দলেও যোগ দিয়েছি, গিয়ে দেখলাম এই গলায় গান হবে না। তারপরে আমাকে ওরা একটা তাত্ত্বিক বানিয়েছে যে আমাদের গানের দলে একজন তাত্ত্বিক দরকার। আমি বললাম আমি তাত্ত্বিক হতে চাই না। ফিল্মের সংগঠনে গিয়েছি, মিছিলে গিয়েছি, জহিরায়নের নামে জাহাঙ্গীরনগরের মিলনায়তন করার দাবিতে আন্দোলনে অংশ নিয়েছি, কিন্তু কোনোটাতেই আমি দেখলাম পরে ধীরে ধীরে উপলব্ধি করলাম যে আসলে আমার আশ্রয় আসলে কবিতা। ক্যাম্পাসে আবার নতুন করে সমসাময়িক যে সংহতি নিয়ে যে কথাগুলো বলছিলেন, বাংলাদেশে তো সবসময় কিছু না কিছু ঘটতেই থাকে, সমসাময়িক এই বিষয়গুলোকে নিয়ে কি কবিতা লেখা হয়? হ্যাঁ হ্যাঁ,
মানে আলাদা করে আমার কবিতাকে ক্যাটাগরাইজ করা যাবে না যে এই সংকলনে মানে এইরকম কবিতা লিখছি। যেমন আমরা সব ধরনের কবিতা লেখা এইসব হয়। মকারি একটা দীর্ঘ কবিতার বই আছে, আপনি দেখবেন ওটা যদি পড়েন যে টোটাল একটা সময় আমার ব্যক্তি বয়ানের সূত্রে সমাজটা টোটালটা চলে আসে। আমি মনে করি কবিতার কাজ তাই। আপনি যদি নরকে অনন্ত ঋতু পড়েন রেবত, ওইখানে কিন্তু বলা নাই যে ফ্রান্সে এই হচ্ছে, ইংল্যান্ডে এই হচ্ছে, কিন্তু কবিতা পড়ে আপনি বুঝবেন যে সে সময়টা কী ছিল। তো আমার লেখার মধ্যে পবিত্র রসাতল বলে একটি কবিতা আছে, গত কয়েক বছরে আমাদের দেশে যা ঘটলো এগুলো অনেক ছাপ আপনি ওখানে পাবেন। তো আমার জায়গাটা এইটাই, এটা কেউ পলানবাদ বলতে পারে, কিন্তু আমার কাজ তো আর আমি স্লোগানও দিতে পারবো না, প্যামফ্লেটও লিখতে পারবো না, কিন্তু কবিতার মধ্যেই আমি যা বলার আসলে বলতে পারি। আমি মনে করি যে কবিতা সব বলতে পারে যদি ইফ ইউ ক্যান, মানে আপনার যদি সেই তাকত থাকে কবিতা আসলে বলবে সেই কথা। পিয়াস মজিদ গল্প লিখতো, হঠাৎ করে গল্প একেবারে লেখা বন্ধ করে দিয়ে পুরোপুরি কবিতায় মনোনিবেশ করলেন কেন? একজন পাঠকের সূত্রে আসলে একজন পাঠক একদিন বলছিল যে তোমার এই গদ্য তো অনেকেই লিখতে পারবে, কিন্তু এই কবিতার লাইন কিন্তু কেউ লিখতে পারবে না। হঠাৎ একটি লাইন বলছিল আর কেমন একটা কবিতা ছিল যে আর তুমি পেন ড্রাইভে ভরে ফেলছো এমনকি সন্ধ্যার সমস্ত মাধুরী। তো বললো যে 1000 লাইনের গদ্য দিয়েও তো এরকম একটা কবিতা লিখতে পারো, তুমি ওই সময়টা ওখানে ব্যয় করছো কেন? তো আমাকে কথাটা এত প্রভাবিত করলো, তো আমি আসলে পরদিন থেকেই সব গদ্য লেখাই বন্ধ করে দিলাম। এবং এক সময় হয়তো আমার ইচ্ছা আছে আমার জীবন, আমার যাপন, দর্শন নিয়ে একটি উপন্যাস লেখার, সেটা আর অনেক পরে, আত্মজীবনী লেখার ইচ্ছা আছে। আত্মজীবনী উপন্যাস আর কি। আমি মনে করি যে অনেক কথা আমরা বলতে পারি না সরাসরি, যে এত একটা যে সালভাদর দালি তার বই লিখেছিলেন আমার গুপ্ত কথা। তো আমার আসলে গুপ্ত কথা বলতে কিছু নেই, সেই যা প্রকাশ্য সবকিছুই একটা বিউটি তো লেখার তার জন্য। মানে আমরা বুঝলাম যে পাঠকদের গঠনমূলক সমালোচনা হ্যাঁ আমাদেরকে প্রভাবিত খুবই, করে এবং খুবই। সেখান থেকে দারুণ কিছু হতে পারে। ঠিকই বলেছেন আপনি, একজন পাঠকের কথাতেই। এবং আমি খুব হ্যাপি যে কবিতায় সম্পূর্ণ মনোনিবেশ করার কারণে আমার কবিতার জগতে আমি নিজে মনে করি যে অনেকগুলো দুয়ার খুলে গেছে, এবং আমি অনেক ধরনের কবিতা লিখতে পারছি এবং অনেক সময় পাচ্ছি, যে সময়টা আসলে দরকার কবিতার জন্য। আপনি যদি কন্টিনিউয়াস নানান কিছু লিখতে থাকেন, সেটার একটা, আমি ওরকম মেধাবীও না যে সব কিছু একসাথে লিখবো। পিয়াস মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো বই বসন্তে আড্ডা দিয়ে। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে এমনই বিশিষ্ট কোনো কবির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিবিএস এর সঙ্গেই থাকুন।